যুদ্ধ সংঘাতে হতাশ মানুষ, বললেন প্রধান উপদেষ্টা। স্বার্থপরতার পথে চললে বড় দুর্যোগের শঙ্কায় উদ্বেগ প্রকাশ। দলের নাম ভাঙিয়ে কোনো আন্দোলনে নেই বিএনপি। রোজার আগেই নির্বাচন নিয়ে সরকারকে প্রতিশ্রুতি রাখার আহ্বান নেতাদের। এবার ডেঙ্গুর 4টি উপধরন, দ্বিতীয়বার আক্রান্তরা বেশি ঝুঁকিতে। উপজেলা পর্যায়ে টেস্টের ব্যবস্থা থাকলে মৃত্যু কমিয়ে আনা সম্ভব, বলছেন রোগতত্ত্ববিদরা। গাজায় সামরিক অভিযান বন্ধে একমত ট্রাম্প নেতানিয়াহু। খামেনিকে হত্যায় অনুমোদনের তোয়াক্কা না করার হুঁশিয়ারি ইসরায়েলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যুদ্ধ সংঘাতে মানুষ হতাশ হয়ে যাচ্ছে। এতে বিশ্ব এগিয়ে যাওয়ার বদলে পিছিয়ে পড়ছে। নতুন বিশ্ব গড়ার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে পৃথিবীকে বদলে দিতে সকল জাতিকে ভূমিকা রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। তিনি বলেন, স্বার্থপরতার ভুল পথে হাঁটা বড় দুর্যোগ বয়ে আনবে। স্বাবলম্বী হওয়ার উপায় সামাজিক ব্যবসা উল্লেখ করে পুরো বিশ্বে নতুন সভ্যতা গড়ের কথাও জানান প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন সিকান্দার রেমান। 15তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে আশুলিয়ার জিরাবোর সামাজিক কনভেনশন সেন্টারে ইউনূস সেন্টার আয়োজিত দুদিনব্যাপী কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশি বিদেশি আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে গ্রামীণ কোলেডোনিয়ান কলেজ অব নার্সিংয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান অতিথির বক্তব্যে সামাজিক ব্যবসা নতুন বিশ্ব গড়ার অন্যতম নিয়ামক দাবি করে সামাজিক ব্যবসা প্রসারে গ্রামীণের নেয়া নানা উদ্যোগে বিগত সরকারের দেয়া বাধার কথা তুলে ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস। Bangladesh did something fantastic. Despite all the gloomy world, they have done amazing things. Young people came out. They said enough is enough. Get out. They gave their life. They moved the country from extreme darkness to the bright light. And that's the young people. What Bangladesh has done is not just for Bangladesh alone, it's for the whole world. The whole world, the young people can do this just the same. Enough is enough. Get out of the way. You made enough problems for us. Let the world grow in its own way. We create a new world for us, and that's our promise. We want to build a new civilization, and we can do that. তরুণ প্রজন্ম দেশকে গভীর অন্ধকার থেকে বের করে এনেছে উল্লেখ করে নতুন পরিকল্পনা নিয়ে সবাইকে কাজ শুরু করার আহ্বান জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। The social business nursing college. Suddenly it becomes very powerful, and suddenly others become interested and want to be associated with it. And it becomes an important institution by itself. Just one little idea, that's all. There are many, many, many nursing colleges around the world. But this one is a special. And it could be done in thousands of it. It makes economic sense. It's not donation-based. It's a self-sustaining base, that's all. That's why we put the theme, I'm very happy that they put the theme, healthcare. Healthcare can be solved right away. And healthcare has to come from that angle. That's the only solution healthcare has, social business angle. স্বার্থপরতার ভুল পথে হাঁটলে বিশ্ব সভ্যতায় দুর্যোগ নেমে আসবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, স্বাবলম্বী হতে যুক্ত হতে হবে সামাজিক ব্যবসায়। সামাজিক ব্যবসা শুধুমাত্র যে দারিদ্র্য বিমোচনের কথা বলে তা কিন্তু নয়। এই সামাজিক ব্যবসা বাংলাদেশ সহ সারা বিশ্বে এমন একটি ধারণার উদ্ভাবন করেছে যে ধারণার মাধ্যমে সংঘাতের পথ পরিহারের কথাও বলে। সারা বিশ্বে যে যুদ্ধ বিগ্রহ চলছে এর বিপরীতে সামাজিক ব্যবসার মাধ্যমে ঐক্যবদ্ধতাই প্রমাণ করে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, জিরাবো, সাভার, ঢাকা। মাকে হাসপাতালে রেখে কেন্দ্রে দেরিতে আসা ছাত্রের এইচএসসি পরীক্ষা নেওয়ার বিষয়টি বিবেচনাধীন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ নিয়ে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দেওয়া হয়েছে। পোস্টে বলা হয়েছে, শিক্ষা উপদেষ্টা সিআর আবরার জানিয়েছেন,
মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেওয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে। সিআর আবরার বলেন, ছাত্রীর এই দুঃসময় তারাও সমব্যথী। এই পরীক্ষার থেকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানানো হয়। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার। পরীক্ষার প্রথম দিনে অসুস্থ মাকে হাসপাতালে পৌঁছে দিয়ে রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে যেতে দেরি হয় এক ছাত্রীর। এ কারণে তিনি প্রথম দিনের পরীক্ষা দিতে পারেননি। কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারায় ছাত্রী কান্নায় ভেঙে পড়েন। এই ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। সরকারি দপ্তরে বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের অভিযোগ, শেখ হাসিনা সরকার গণতন্ত্রের মতো শিক্ষা খাতকেও ধ্বংস করেছে। রোজার আগেই নির্বাচনের প্রতিশ্রুতি রাখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। শুভ মাহফুজের রিপোর্ট। শুক্রবার সকালে রাজধানীর পল্টনে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ঢাকা মহানগর। সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সরকারি দপ্তরগুলোতে একটি সুবিধাবাদী চক্র বিএনপির নাম ভাঙিয়ে নানা অপকর্ম করছে। আপনি নিজেই বিএনপির নাম ভাঙিয়ে আপনি আন্দোলন শুরু করে দিলেন একটা অফিসে। সেখানে তো আমাদের আরো অনেক বিএনপির নেতৃবৃন্দ আছেন, তারা তো জানে না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ডিপার্টমেন্টে এই ধরনের একটা সুবিধাবাদী গোষ্ঠী, একটা চক্র, তারা নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার শেষে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচনের আয়োজন করবে, এমন প্রত্যাশার কথাও জানান রুহুল কবির রিজভী। অন্তর্বর্তীকালীন সরকার তো হচ্ছে বিএনপির এবং সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর সমর্থিত সরকার। তারা সংস্কার করে দ্রুত নির্বাচন তারা দিবেন, বা দ্রুত নির্বাচন নয়, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন তারা দেবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন ডেভেলপমেন্ট ক্যাম্পেইনে আলোচনা সভায় দেশের পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থার জন্য বিগত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দীপমণি, কি ডাক্তার না, ও ডাক্তার না, তাকে বানাইলো শিক্ষামন্ত্রী, একবার বানাইলো ফরেন মিনিস্টার, আবার আরেকজনকে কারে বানাইলো নফল, বাপ দাদার 14 গোষ্ঠী, আমি তার নামও শুনি। তাহলে শিক্ষা খাতে যেভাবে হাসিনা তার বাবা শেখ মুজিব ধ্বংস করেছে, এই দুইজনের আমলে আরো বেশি শেষ করে। রোজার আগেই নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনের মতো জাতির কাছে নজির স্থাপনের অনুরোধ জানান জয়নুল আবদিন ফারুক। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। রাষ্ট্রদ্রোহের অভিযোগে সাবেক প্রধান নির্বাচন কমিশনার একেএম নুরুল হুদার 4 দিনের রিমান্ড শেষ হয়েছে। আজ বিকেল 3টায় তাকে আদালতে তোলা হবে। ফের 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। দর্শক, এই মুহূর্তে ঢাকার সিএমএম কোর্টে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ফররুখ বাবু। চলে যাচ্ছি তার কাছে। বাবু, সাবেক সিসি নুরুল হুদাকে কি কোর্টে আনা হয়েছে? এ নিয়ে আপনার কাছে কি তথ্য আছে? মিথিলা, আপনি জানেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদাকে তাকে আবারও 10 দিনের রিমান্ডে যাচ্ছে পুলিশ। ইতিমধ্যে তার যে ফরওয়ার্ডিং অর্ডার সেটা পুলিশ আদালতে দাখিল করেছেন। গতকালকে কাজী হাবিবুল আওয়াল, যে আরেকজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, তাকে জন্য যে আবেদন করা হচ্ছে, সেই আবেদনের সাথে সাথে কেএম নুরুল হুদার জন্য পুলিশ আবেদন করে রেখেছে। সেই আবেদনের ধারাবাহিকতা আসলে আদালতের নিয়ম অনুযায়ী যেহেতু সে বিগত দিনে 4 দিন রিমান্ডে ছিলেন, সেই রিমান্ডের আসামি আদালতে উপস্থিত না হলে পরবর্তী রিমান্ড শুনানি হতে পারবে না। আদালত সেই বিষয় নিয়ে গতকালকে জানিয়ে দিয়েছে এবং তারই ধারাবাহিকতায় আজ বিকেল 3টা নাগাদ কোর্ট বসার কথা রয়েছে এবং সেখানে কেএম নুরুল হুদাকে উপস্থিত করেই হচ্ছে যে তার দ্বিতীয় দফায় রিমান্ড শুনানির বিষয় নিয়ে কথা বলবে। আদালত জানাবে যে কতদিনের রিমান্ড পরবর্তীতে তার জন্য ধার্য করা হবে। এবং সেই সাথে আসলে জানিয়ে রাখি, কেএম নুরুল হুদার বিরুদ্ধে এবং কাজী হাবিবুল আওয়াল সহ বাকি যারা নির্বাচন কমিশনার এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বা এর সাথে সরকারের বাকি যারা জড়িত রয়েছেন, তাদের বিরুদ্ধে আসলে ইতিমধ্যে রাষ্ট্রদ্রোহ, প্রতারণা এবং নির্বাচনের যে অর্থ ব্যয় হচ্ছে, সেই অর্থ কেলেঙ্কারির বিভিন্ন বিষয় নিয়ে নতুন করে এই মামলায় আরও ধারা যুক্ত হয়েছে। সেই ধারার
সাথে আসলে তারা সাক্ষী হিসেবে সেই যে সকল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেই নির্বাচনের যেসব ভোটার রয়েছেন সেই সংশ্লিষ্ট এলাকার ভোটার এবং সেখানে পুলিশের যারা নিরপেক্ষ কর্মকর্তা ছিলেন এবং সেই সাথে প্রিজাইডিং কর্মকর্তা যারা ছিলেন, যারা স্বাক্ষর করেছেন বিভিন্ন এবং যারা ভোট দিয়েছেন, ভোটের সিল এবং স্বাক্ষরের যে জায়গাগুলো রয়েছে সেগুলোতে তদন্তকারী কর্মকর্তারা তারা দেখছে সেখানে তাদের সাক্ষী হিসেবে নিয়ে আসার বিষয়টা নিয়ে আসলে ইতিমধ্যে আলোচনা হয়ে গেছে এবং তারা এইভাবেই হচ্ছে যে এদের যে অভিযোগগুলো রয়েছে তাদের বিরুদ্ধে সেই অভিযোগগুলোতে পুলিশের তরফ থেকে তদন্তকারী কর্মকর্তারা জানিয়েছেন যে তাদের অভিযোগ প্রমাণ করা সবথেকে সহজ হবে, কারণ হচ্ছে যে তখন যারা ভোট দিতে পারেনি এবং 2018 নির্বাচনের বিএনপির যেসব নেতাকর্মীদেরকে গুম, খুন এবং যাদেরকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে সেই বিষয়গুলোকে সাক্ষী হিসেবে নিয়ে আসার জন্য ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তারা তারা তাদের কার্যক্রম নিয়ে যাচ্ছে এবং আদালতে সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা ফরওয়ার্ডিংগুলো দাখিল করার সেই প্রক্রিয়াটা চলমান রেখেছে। মিথিলা, এই ছিল এখান থেকে সর্বশেষ তথ্য। বাবু, আপনাকে ধন্যবাদ। ডেঙ্গুতে দ্বিতীয়বার আক্রান্ত ব্যক্তির শারীরিক ক্ষতির ঝুঁকি বেশি, তাই সাধারণ জ্বর 3 দিনের বেশি স্থায়ী হলে অবহেলা না করে ডেঙ্গু টেস্ট করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জটিলতা এড়াতে শরীরে জ্বর থাকা অবস্থায় পুরোপুরি বিশ্রামে থাকতে বলেছেন। দেশের জেলা উপজেলা পর্যায়ে ডেঙ্গু পরীক্ষার ব্যবস্থা থাকলে এই রোগে মৃত্যু কমিয়ে আনা সম্ভব বলে মনে করেন রোগতত্ত্ববিদরা। আরও জানাচ্ছেন মোবাশ্বের আহমদ। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে প্রতিদিনই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে গত 7 দিনে সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন 2058 জন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটিতে আক্রান্ত হয়েছেন 279 জন এবং ঢাকা উত্তর সিটিতে 175 জন। মৃত্যু হয়েছে 7 জনের। রোগতত্ত্ববিদেরা বলছেন বছরের এই সময়টাতে সাধারণ জ্বর, ঠান্ডা, কাশি বাড়ে, একই সাথে বাড়ে ডেঙ্গুর প্রকোপ। অনেকেই অবহেলা করে চিকিৎসা নিতে দেরি করেন, আর এতেই বাড়ে শারীরিক ক্ষতির ঝুঁকি। আমরা কিন্তু ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দেখছি সেটা কিন্তু বাড়ছে। যারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন কিন্তু এই মুহূর্তে তার গুরুতর অসুস্থ না, কিন্তু গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি আছে। বয়স বেশি যাদের আছে তাকে যদি হাসপাতালে না রাখেন ও কিন্তু রুজি রোজগারের জন্য কাজ করতে থাকবে, ঘরের বাইরে গিয়ে কাজকর্ম করবে, কারণ সে তো অত গুরুতর অসুস্থ না। উনি যখন কাজ করতে হঠাৎ করে তার বাসায় রাতে ঘুমের মধ্যে কিংবা কর্মস্থলে হঠাৎ করে তারা মাথা অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে, তখন তাকে শেষ মুহূর্তে হাসপাতালে আনলে হয়তো তার অনেক ক্ষতি হয়ে যেতে পারে। ডেঙ্গুর 4টি উপধরনের মধ্যে কোনো ব্যক্তি যদি আলাদা ধরনে পরপর 2বার আক্রান্ত হন তাতে জটিলতা বাড়ার আশঙ্কা থাকে। ডেঙ্গুর তো 4টা উপধরন আছে, 4টা সেরোটাইপ বলি আমরা। গত বছর যেইটা বেশি ছিল সেরোটাইপ নাম্বার 2 নম্বর। এখন যদি 2-এর বাইরে অন্যটা বেশি দেখা যায় তাহলে কিন্তু আগে যারা 2তে আক্রান্ত হয়েছেন তারা আরেকটা দিয়ে আক্রান্ত হলেন, 3 বা 4 বা 1 দিয়ে যদি তারা আক্রান্ত হন তার শরীরের শারীরিক যে ক্ষতিটা অনেক বেশি হওয়ার আশঙ্কা থাকে, গুরুতর হওয়ার আশঙ্কা থাকে। ডেঙ্গু পরীক্ষা দেশের উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্রগুলোতে পৌঁছে দেওয়ার তাগিদ দেন এই রোগতত্ত্ববিদ। না হলে কিন্তু এটা যেই। মোবাশ্বের আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। নতুন চাল ওঠার পরও বাজারে দাম চড়া। ঈদের আগে পরে চালের দাম বেড়েছে কেজিতে 6 থেকে 10 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি দাম বেড়েছে সরু চালের। বেড়েছে সব ধরনের মাছের দামও। কিছুটা স্বস্তি কেবল সবজির দামে। আসমাক নুপুরের রিপোর্ট, ক্যামেরায় ইসমাইল হোসেন পলাশ। ঈদুল আজহার পর হঠাৎ অস্থির হয়ে ওঠে চালের বাজার। প্রায় 3 সপ্তাহ ধরে চালের বাজারের দাম ঊর্ধ্বমুখী। মোটা চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। জিরাশাইল ও মিনিকেটের দাম বেড়েছে কেজি প্রতি 8 থেকে 10 টাকা। বেশি দামে কেনার কারণে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে বলে যুক্তি দোকানীদের। ঈদের পরে যে ভাড়া বাড়ছে, 8 হইতে 10 টাকা প্রতি কেজিতে মিনিকেট চাল, 2-3 টাকা বাড়ছে। আপনার কি জানি 28 চাল না, দেশেরও বাড়ছে, কিন্তু মিনিকেটটার রেটটা বাড়ছে বেশি অতিরিক্ত। ঈদের পরে গড়ে 6 থেকে 10 টাকা প্রায় সবগুলো চালের মধ্যেই বাড়ছে। নারিশাল বলেন, মিনিকেট বলেন, এই 2টাতে সবচেয়ে বেশি বাড়ছে। স্বস্তি নেই মাছের বাজারেও। মাছ কিনতে এসে বিপাকে পড়ছেন ক্রেতারা। যে ইলিশ মাছ ছিল 1800 থেকে 2000, সেই ইলিশ এখন 2400-2600 করে হয়ে গেছে। আর অন্যান্য মাছগুলো চিংড়ি মাছ, যেমন চিংড়ি মাছ আমরা নিতাম 600 টাকা, আজকে 800 টাকা করে নিতে হচ্ছে। আগে বেচতাম এটা 1000, অনেক কিনো লাগে 1050, বেচতে আছে 1100 টাকা পার কেজিতে। চিংড়ি মাছ 100 টাকা বেশি। চিংড়ি মাছ 1400 টাকা চাই, কিন্তু এটা তো আর আমাদের বাজেটের ভিতরে নাই। অন্যান্য মাছ দেখি সেটা বাজেটের ভিতরে হলে নেব। মাছের আমদানি একটু কম বিদায় দাম বেশি, আমদানি বেশি হলে দাম অটোমেটিকলি কমে যাবে। দেশীয় মাছের দামটা একটু বাড়তে বেশি,
আর চাষের মাছগুলো সেগুলো মানে পর্যাপ্ত আছে। তবে স্বস্তি মুরগির বাজারে 10 টাকা কমে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকা, পাকিস্তানি কক 270 থেকে 280 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে। মোটামুটি সব মুরগি রেট কম আছে, বাজারে কাস্টমার কম, কারণ হলো গেছে সপ্তাহে মুরগির রেট বাড়তির কারণে এই সপ্তাহে আমাদের কাস্টমার অনেক কম। এছাড়া ডিম ও সবজির বাজার তুলনামূলক স্থিতিশীল। আসমা আক্তার নূপুর, বাংলা ভিশন, ঢাকা। ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার পরিকল্পনা ছিল বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। দাবি করেছেন ইরানের আবার হামলার অনুমোদন দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের চ্যানেল 13-এ দেওয়া সাক্ষাৎকারে কাটজ জানিয়েছেন, প্রয়োজনে মাটির নিচের বাংকারে অভিযান চালিয়ে আলী খামেনিকে হত্যার প্রস্তুতি ছিল। খামেনিকে হত্যা পরিকল্পনায় আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের। ওয়াশিংটন পোস্টের এমন প্রতিবেদন নাকচ করেছেন কাটজ। বলেছেন, তাকে হত্যার দরকার হলে কারো অনুমোদনের তোয়াক্কা করবে না ইসরায়েল। তার দাবি, জীবনের হুমকি থাকার ভয় পেয়ে খামেনি মাটির অনেক নিচে আশ্রয় নিয়েছিলেন। কাটজ হুঁশিয়ার করে বলেছেন, ইরান পরমাণু কর্মসূচি থেকে সরে না আসলে ইসরায়েল আবার হামলা শুরু করবে। এতে সবুজ সংকেত দিয়ে রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু বৈঠকে বসার তথ্য নাকচ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তার দাবি, ইরানের ক্ষয়ক্ষতির তথ্য অতিরঞ্জিত করে উপস্থাপনের অপচেষ্টায় নেমেছে যুক্তরাষ্ট্র। গত বুধবার ন্যাটো শীর্ষ সম্মেলন শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আগামী সপ্তাহে ইরানের সাথে পরমাণু সমঝোতা বৈঠক হবে, আর এই বৈঠক থেকে শান্তি চুক্তির আগাম আশাবাদও জানিয়েছেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা স্টিভ উইটকফ। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়, বরং জনপ্রত্যাশা পূরণ করে। সকালে মৌলভীবাজার জেলা জামাতের সাবেক আমির দেওয়ান সিরাজুল ইসলাম মতলিবের কবর জিয়ারত ও তার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জামাতের আমির বলেন, রাজনৈতিক দলগুলোকে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জনগণের জন্য কাজ করতে হবে। এ সময় উপস্থিত ছিলেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবাইর ও জেলা জামাতের নেতাকর্মীরা। রাজনীতি বাংলাদেশের যেন স্বচ্ছ হয়, সুন্দর হয়। আগামীর রাজনীতিটা যেন আবার ফেসিবাদের কোনো জন্ম না দেয়, বরঞ্চ জনপ্রত্যাশা যেন পূরণ হয়। এই ব্যাপারে রাজনৈতিক দল যারা আছেন তারা যেন সত্যিকার অর্থে মুখে যেভাবে বলেন সেইভাবে দলের স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ এবং জাতির স্বার্থকে আমরা সবাই দেখতে পারি। প্রশাসন কোনো নির্দিষ্ট দলের পক্ষে না থাকলে একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় ও স্থানীয় নির্বাচনে দলের কর্মকৌশল নির্ধারণে বিশেষ বর্ধিত সভায় তিনি একথা বলেন। নির্বাচনের সময় প্রশাসনকে শক্ত অবস্থানে রাখার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। তিনি বলেন, কোনো দল মনে করছে তারা ক্ষমতায় এসে পড়েছে, তাই তারা সব জায়গায় দখলের পায়তারা করছে। এমন চললে আবারও দেশে ফ্যাসিস্ট তৈরি হবে বলে মন্তব্য করেন তিনি বলেন, কোনো বিশেষ দলকে প্রাধান্য দেওয়ার মানসিকতা থেকে বের হতে হবে। সরকারি অফিসে এখনো দুর্নীতি বন্ধ হয়নি এমন অভিযোগ তার। প্রার্থী দুর্বল বা সবল হোক, গণ অধিকার পরিষদ জাতীয় সংসদে 300 আসনে প্রার্থী দেবে বলে জানান দলটির সভাপতি। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, শুধু নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করলে হবে না, জুলাই অভ্যুত্থানের প্রত্যাশাও সরকারকে পূরণ করতে হবে। জুলাই অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে 36 দিন ব্যাপী কর্মসূচি পালন নিয়ে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এবি পার্টির চেয়ারম্যান বলেন, আওয়ামী লীগ সরকার শুধু গুম খুন অত্যাচার করেছে, সুষ্ঠু নির্বাচন আদায় করা সম্ভব হয়নি তাদের কাছ থেকে। এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। আন্দোলন অব্যাহত ছিল বলে এটা সম্ভব হয়েছে। তাই যেসব ছাত্র জনতা, নারী পুরুষ এই লড়াইয়ে ছিলেন তাদের মাসব্যাপী কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হবে। এর মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের প্রাপ্তি, অপ্রাপ্তি এবং জুলাই সনদ চূড়ান্ত করা হবে। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। যুদ্ধ সংঘাতে হতাশ মানুষ, বললেন প্রধান উপদেষ্টা। স্বার্থপরতার পথে চললে বড় দুর্যোগের শঙ্কায় উদ্বেগ প্রকাশ। দলের নাম ভাঙিয়ে কোনো আন্দোলনে নেই বিএনপি, রোজার আগে নির্বাচন নিয়ে সরকারকে প্রতিশ্রুতি রাখার আহ্বান নেতাদের। এবার ডেঙ্গুর 4টি উপধরন, দ্বিতীয়বার আক্রান্তরা বেশি ঝুঁকিতে। উপজেলা পর্যায়ে টেস্টের ব্যবস্থা থাকলে মৃত্যু কমিয়ে আনা সম্ভব, বলছেন রোগতত্ত্ববিদরা। গাজায় সামরিক অভিযান বন্ধে একমত ট্রাম্প, নেতানিয়াহু। খামেনিকে হত্যায় অনুমোদনের তোয়াক্কা না করার হুঁশিয়ারি ইসরায়েলের।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে টেডটা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।